বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ের অর্থের সমমূল্যের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি শাহিন আহমদ, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, হাজী কোমর আলী উচ্চ বিদ্যালয়, সাতক সুনামগঞ্জ। তাহলে আমরা বোর্ডে একটু লক্ষ্য করি। দেখো, এখানে আমি একটা সৃজনশীল উদ্দীপক লিখে রেখেছি। উদ্দীপকটা আমরা একটু পড়ে নেই। জনাব মামুন 5 বছরের জন্য 8 লক্ষ টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান। মামুন নামক একজন ব্যক্তি তার 8 লক্ষ টাকা সে ব্যাংকে জমা রাখতে চায়। এর জন্য পদ্মা ব্যাংক বার্ষিক 8% হারে এবং তিস্তা ব্যাংক ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 7% হারে সুদ দেওয়ার প্রস্তাব দিয়েছে। অর্থাৎ তাকে এই দুইটা ব্যাংক দুই ধরনের প্রস্তাব দিয়েছে। এমতো অবস্থায় দেখো, আমি এই উদ্দীপকের সাহায্যে আমরা এই গ নম্বর এবং ঘ নাম্বার দুইটা প্রশ্ন আমরা এখানে লিখেছি। এই দুইটা আমরা সমাধান করার চেষ্টা করব। ক এবং খ তোমরা জানো, ক জ্ঞানমূলক, খ অনুধাবন, এগুলো আমি দিলাম না, তোমরা বই থেকে দেখে নিবা। আমরা গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করব। তাহলে ক নম্বর কি বলছে? জনাব মামুন 5 বছর পর পদ্মা ব্যাংক থেকে কত টাকা পাবেন তা নির্ণয় করো। তাহলে জনাব মামুন 5 বছর পরে তার এই যে 8 লক্ষ টাকা, এই 8 লক্ষ টাকা সে যদি ব্যাংকে জমা রাখে, তাহলে 5 বছর পরে সেটা কত টাকা হবে? তো তোমরা নিশ্চয়ই জানো, আজ থেকে 5 বছরের পরের সময়টা নিশ্চয়ই কি আমাদের ভবিষ্যৎ। সেই জন্য আমাদের কি করতে হবে? বহিঃ মূল্যের সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে আমরা গ নম্বরে সমাধান করছি। আমরা জানি FB সমান PB 1 + I পাওয়ার n। এখানে আমরা মানগুলো লিখে নিব। যেহেতু আমাদের কি বের করতে বলছে? বহিঃ মূল্য। আর সেটা আসলে কোন ব্যাংকের ক্ষেত্রে? পদ্মা ব্যাংক। আমরা এইখানে লিখে দিব পদ্মা ব্যাংক। পদ্মা ব্যাংকের জন্য আমরা এটা বের করছি। তাহলে এখানে পিবি কত আমাদের? এখানে পিবি বলতে কি, আমি আগের ক্লাসে বলেছিলাম, পিবি বলতে কি প্রেজেন্ট ভ্যালু, আর বাংলায় কী হবে? বর্তমান মূল্য। কত টাকা? 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। তারপর হচ্ছে আমাদের সুদের হার। সুদের হার কত পার্সেন্ট? পদ্মা ব্যাংক তাকে কত পার্সেন্ট সুদ দেবে? 8%। 8% আমরা কে কনভার্ট করি? কি বলছিলাম আগের ক্লাসগুলোতে? 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করলে কি দ্বারা? 0.08। 0.08। তারপরে আমাদের কী রইল? এন। এন বলতে সময় বোঝায়। এই যে 5 বছর, 5 বছর। তাহলে দেখো, এই যে সূত্র লিখলাম, এই সূত্রে দেখো এই যে মানগুলো আমরা যে বসিয়ে দিই, দিয়ে আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের বহিঃ মূল্য বের হয়ে আসবে। এই যে সমান, তার ঠিক নিচে তোমরা সমান চিহ্ন দিবা। আর এই যে পিবির ভ্যালুটা দেখো এখানে কত আছে? 8 লক্ষ টাকা। আমরা ঠিক এই পিবি বরাবর 8, এই যে পিবি বরাবর ঠিক আমরা কত টাকা লিখবো? 8 লক্ষ টাকা লিখবো। ওকে। তারপরে দেখো এই যে বন্ধনী দিলাম, এই যে আয়ের মানটা কত হচ্ছে আমাদের? 0 কনভার্ট করার পরে কত আসছিল? 0.08। তারপরে এন কত আমাদের? 5। এই যে উপরে 5টা লিখে দিবা। তারপরে আবার সমান চিহ্ন দিবা। তারপরে এই যে আবার 8 লক্ষ,
তারপর এটা যোগ করে দিবা, এটা যোগ করলে কত দাঁড়ায় 1.08 আর উপরে পাওয়ার কত আছে আমাদের 5, আবার সমান দিবা। এখন দেখো কী করতে হবে, এই যে মানটা বের করতে হলে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর দরকার হয় 1.08, অর্থাৎ এটাকে আমরা পাওয়ার করে বের করব। দেখো ক্যালকুলেটরের সাহায্যে, সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে আমরা বের করবো এগুলা, কারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া করতে গেলে আমাদের অনেক সমস্যা হবে। দেখো প্রথমে আমরা কি লিখব 1.08, তারপরে পাওয়ার কত 5, সমান দিলে আমাদের বের হয়ে আসছে মানটা দেখো 8 লক্ষ গুণ এটা কত বেরোছে আমাদের 1.4693280077। তাহলে আমরা এই যে 1.08 পাওয়ার করার পরে আমরা এই মানটা পেয়েছি, এই মান দ্বারা এই আমাদের এই 8 লক্ষকে গুণ যদি করি তাহলে আমার উত্তর চলে আসবে গুণ 8 লক্ষ, তাহলে আমাদের আসলো 11,75,462.46 টাকা প্রায়। আমাদের পদ্মা ব্যাংকে সে যদি তার 8 লক্ষ টাকা জমা রাখে, কি বলছিলাম জনাব মামুন, এই তার 8 লক্ষ টাকা যদি সে পদ্মা ব্যাংকে জমা রাখে তাহলে সে কি 5 বছর পরে 11,75,462.46 টাকা সে পাবে। তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্য কত পেল, এটা আমাদের এই গ নাম্বারের উত্তর এটা, এবং পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য হচ্ছে এটা। পদ্মা ব্যাংকে জানা মামুন এই টাকাটা 5 বছর পরে পাবে। তাহলে তোমরা এটা খাতায় তুলো। এটা তোমরা খাতায় তুলো। তাহলে এই ছিল আমাদের গ নাম্বারের আনসার। এখন আমরা এই যে ঘ নাম্বার করব। তাহলে এখানে কি বলছে, জনাব মামুনের জন্য তিস্তা ব্যাংকের প্রস্তাব লাভজনক হবে বলে তুমি মনে করো? প্রশ্ন করছে, যদি মামুন তোমাকে প্রশ্ন করছে জনাব মামুন সে যদি এই পদ্মা ব্যাংকে টাকা জমা না রাখে, হ্যাঁ, সে যদি তিস্তা ব্যাংকে জমা রাখে তাহলে তার কি লাভ হবে, সেইটা তোমাকে বলছে বিশ্লেষণ করার জন্য। এবং দেখো পদ্মা ব্যাংক, তিস্তা ব্যাংকের শর্তটা দেখো এখানে আছে লেখা, এবং তিস্তা ব্যাংক ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 7% হারে সুদ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তারে প্রতি 3 মাস অন্তর অন্তর সুদ দেবে কি তিস্তা ব্যাংক। তাহলে আমরা যখনই তোমাকে এইরকম কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক বিশ্লেষণ করো, অথবা বলতে পারে কোন ব্যাংকের টাকা না রাখা উত্তম, এরকম প্রশ্ন আসতে পারে, তখন আমাদের যখন এইরকম দুইটা ব্যাংক দেওয়া থাকবে আমরা দুই ব্যাংকের এই যে মানগুলো বের করে নিব, তারপরে আমরা তুলনা করতে পারবো। তাহলে দেখো আমরা প্রথম ব্যাংক থেকে পাইলাম 11,70,462.46 টাকা পায় প্রায়। এখন এই টাকার সাথে আমরা এই তিস্তা ব্যাংকের টাকা তুলনা করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা এটা নিশ্চয়ই আমরা খাতায় তুলেছি।
ওকে, তাহলে আমাদের কি আমরা কোন ব্যাংক বের করব এখন? তিস্তা ব্যাংক। তিস্তা ব্যাংকের ক্ষেত্রে আমরা বের করব। তাহলে আমরা জানি যেহেতু এটা ভবিষ্যৎ মূল্যের অঙ্ক, তাহলে আমরা জানি এফবি সমান পিবি 1 + I/m, যেহেতু চক্রবৃদ্ধি হলে এর সাথে m ভাগ হবে, তারপর n এর সাথে m গুণ হবে। আর এখানে আমরা লিখে দিব পিবিটা কত, আগের মতন 8 লক্ষ টাকা। তারপরে আমাদের কি ছিল, আই কত পার্সেন্ট ছিল এখানে? 7%। কনভার্ট করলে কত আসে? 0.07। তারপরে হচ্ছে আমাদের এন হচ্ছে 5 বছর। তারপরে হচ্ছে এম চক্রবৃদ্ধি, যেহেতু এম কি বলছে, ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর। তাহলে এম এর মান হচ্ছে, আমরা 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত পাইলাম? 4। এম এর মান কত হচ্ছে? 4। তাহলে ত্রৈমাসিক হইলে আমাদের কত হচ্ছে? 4। এম এর মান 4, বছর চক্রবৃদ্ধি সংখ্যা 4টি। তাহলে দেখো আমরা মানগুলা বসাই। পিবি কত আমাদের? 8 লক্ষ। পিবি হচ্ছে আমাদের 8 লক্ষ টাকা। তারপরে দেখো বন্ধনী দিবা, তারপরে যে আয়ের মানটা হচ্ছে 0.07। এম হচ্ছে কত আমাদের? 4, বন্ধনী ক্লোজ। এন এর মান হচ্ছে আমাদের 5, তারপরে এম কত? 4। তাহলে কি দাঁড়াইলো? এই যে এটা আবার লিখবো 8 লক্ষ, আর এগুলা ক্যালকুলেশন করবো 1 এর সাথে এটার ভাগ করে যোগ করে দিব, তো পাওয়ারটা গুণ করে দিব। তাহলে এটা কত আছে আমরা এটা দেখে নেই। 1 + 0.07 ভাগ 4 আসে 1.0175। তারপরে দেখো উপরে আমার কত আছে? এখানে 5 আর 4 গুণ দিলে কত দাঁড়াচ্ছে? 20। তাহলে এই 1 এর সাথে এই যে 0.07 ভাগ করে আমরা যোগ করে কত পাইছি? 1.0175। এখন এই মানটাকে এই যে উপরে গুণ করে দিই, 5 আর 4 গুণ দিলে 20, 20-এর পাওয়ার করবো, এই মানটাকে পাওয়ার করব। পাওয়ারটা বের করে দিলেই হয়ে যাবে। পাওয়ার কত আমাদের? 20 পাওয়ার। তাহলে দেখো আমাদের 8 লক্ষ যেরকম সেরকম লিখবো আমরা 8 লক্ষ। হ্যাঁ, তারপরে দেখো এখানে আমরা লিখবো 1.41478196। এটা দশমিক, কিন্তু এটা দশমিক, এই দশমিক দিতে ভুলবো না। দশমিক যদি না তো তাহলে সম্পূর্ণ অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আমরা এই মান দিয়ে কি করব? 8 লক্ষ গুণ করব, গুণ 8 লক্ষ। তাহলে কত আসছে? 31,822.557। এটা দশমিক, কিন্তু এটা দশমিক। তাহলে দেখো দশমিকের উপরে তোমরা এখানে এটা লিখতে, চূড়ান্ত উত্তরে দশমিকের উপরে তোমরা লিখলে বেটার 2 ঘর লিখতে পারো। তাহলে আমাদের দেখো তিস্তা ব্যাংকের আমরা কাঙ্ক্ষিত উত্তর বের করে ফেলছি। আমরা দশমিকের উপরে 2 ঘর রাখতে চাচ্ছি, একটা 0 কেটে 7 কেটে দেই, এটা লিখে দেবা প্রায়। ওকে, তাহলে তিস্তা ব্যাংকে সে যদি টাকা জমা রাখে তাহলে 7% চক্রবৃদ্ধিতে 5 বছর পরে সে কত টাকা পাবে? 11,31,822.5
5 টাকা। আর আগের এই পদ্মার সে রাখলে কত পাচ্ছিল? 11,75,000। পদ্মায় রাখলে সে কত টাকা পেয়েছিল? 11,75,000। তাহলে দেখো তিস্তায় রাখলে সে পাচ্ছে 11,31,000, আর পদ্মা সে রাখলে সে পাচ্ছে কত টাকা? পদ্মা ব্যাংকে সে রাখলে কত টাকা পাচ্ছে? 11,75,000 টাকা। তাহলে তোমরাই বলো কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক? নিশ্চয়ই তোমরা বলে আমার সাথে পদ্মা ব্যাংকে টাকা রাখা লাভজনক। তাহলে মন্তব্যত কী লিখবা? পদ্মা ব্যাংকে, শুধু এইটুকু লিখে দিয়ে চলবে, এত কিছু লেখার দরকার নাই। তোমরা এইটুকুই লিখবে, পদ্মা ব্যাংকে টাকা রাখা লাভজনক বলে আমি মনে করি। এইটুকু দিয়ে দিলে হবে। তাহলে আমি একটু লিখে দেই, পদ্মা ব্যাংকে টাকা রাখা লাভজনক বলে আমি মনে করি। এইটুকুই দিলেই হবে। তাহলে এইরকম যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই পারবে। যখন বলবে কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক, তখন তোমাকে অবশ্যই 2টা ব্যাংকেরই টাকা বের করতে হবে। তারপরে টাকা বের করার পরে তোমরা দেখবা কোন ব্যাংকে টাকা বেশি, অর্থাৎ ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে যে ব্যাংকে টাকা বেশি দিবে সেই ব্যাংকেই টাকা রাখা লাভজনক। তাহলে আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।